ট্রাম্পের নতুন ডিপোর্টেশন নীতি, $4 লক্ষ খরচ করে অভিবাসীদের অচেনা দেশের কারাগারে নির্বাসন। করদাতার $186 বিলিয়ন জলে, মার্কিন সরকারের বিশাল অপচয়ের চাঞ্চল্যকর রিপোর্ট। 6,000 টুইট ডিলিট করেও শেষ রক্ষা হলো না ম্যালোরি ম্যাকমোরোর, বিপাকে মিশিগান সিনেট প্রার্থী। এবং আমেরিকার হাউজিং মার্কেটে ঐতিহাসিক পরিবর্তন, ভাড়া আর বিলের রেকর্ডে এখন সহজ হবে বাড়ি কেনা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধাক্কা, নিজ দেশের বদলে অভিবাসীদের পাঠানো হচ্ছে আফ্রিকার দুর্গম কারাগারে। কম্বোডিয়ান শরণার্থী ফিপ রোমের ভয়াবহ অভিজ্ঞতায় উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের নতুন থার্ড কান্ট্রি রিমুভাল চুক্তির নেপথ্যের চিত্র। কেন করদাতাদের কোটি কোটি ডলার খরচ করে অভিবাসীদের অন্য দেশে বন্দী করে রাখা হচ্ছে, বিস্তারিত রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপোর্টেশন বা বহিষ্কার নীতিতে এক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 43 বছর বয়সী কম্বোডিয়ান শরণার্থী প্যাপ রোম ভেবেছিলেন তাকে হয়তো অন্য কোনো ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে, কিন্তু বাস্তবে তাকে বিমানে করে পাঠিয়ে দেওয়া হলো আফ্রিকার ছোট দেশ এসওয়াতিনিতে। সেখানে কোনো অভিযোগ ছাড়াই তাকে মাসের পর মাস একটি হাই সিকিউরিটি কারাগারে বন্দী রাখা হয়। 2025 সাল থেকে ট্রাম্প প্রশাসন অন্তত 27টি দেশের সাথে বিশেষ চুক্তি করেছে। এই কৌশলের আওতায় অভিবাসীদের এমন সব দেশে পাঠানো হচ্ছে যেখানে তাদের কোনো আত্মীয় বা যোগসূত্র নেই। এল সালভাদোর, রুয়ান্ডা এবং এসওয়াতিনির মতো দেশগুলোতে হোটেল, শেল্টার বা কারাগারে বন্দী রাখা হচ্ছে এই প্রবাসীদের। মানবাধিকার সংস্থাগুলো একে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের সাথে তুলনা করছে। সিনেট রিপোর্ট অনুযায়ী এই কর্মসূচি অত্যন্ত ব্যয়বহুল। মাত্র 19 জন বন্দীকে এসওয়াতিনিতে রাখার জন্য জনপ্রতি খরচ হয়েছে প্রায় $4,13,000। সমালোচকদের মতে এই নীতিটি অভিবাসীদের মনে ভয় তৈরি করে তাদের দেশ ত্যাগে বাধ্য করার একটি কৌশল। যদিও ম্যাসাচুসেটসের এক বিচারক এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু আপিল আদালত বর্তমানে এই রায়ে স্থগিতাদেশ দিয়েছেন। 5 মাস এসওয়াতিনির কারাগারে অমানবিক অবস্থায় থাকার পর অবশেষে কম্বোডিয়ায় মুক্তি পেয়েছেন প্যাপ রোম। যে দেশে তিনি কোনো দিন যাননি, সেখানেই এখন শুরু করতে হচ্ছে এক অনিশ্চিত জীবন। মার্কিন এই নীতি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন কিনা তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে $186 বিলিয়ন বিশাল অনিয়ম। জিএও এর নতুন রিপোর্টে উঠে এসেছে মেডিকেয়ার এবং মেডিকেড সহ প্রধান 5টি খাতে ভয়াবহ অপচয়ের চিত্র। জাতীয় ঋণ যখন $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে, তখন করদাতাদের অর্থের এই অপচয় নিয়ে বাড়ছে উদ্বেগ। মার্কিন সরকারের এই নজিরবিহীন আর্থিক বিশৃঙ্খলা এবং কোন খাতে কত অপচয় হয়েছে জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের অর্থের সুরক্ষা নিয়ে এক ভয়াবহ তথ্য সামনে এনেছে নজরদারি সংস্থা গাও। অপক্ষপাতহীন এই সংস্থার নতুন রিপোর্টে দেখা গেছে 2025 অর্থ বছরে ফেডারেল সরকারের ভুল বা ইমপ্রপার পেমেন্ট এর পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য $186 বিলিয়ন। গত অর্থ বছরের তুলনায় এই অপচয় প্রায় $24 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। গাওয়ের হিসাব অনুযায়ী এই মোট অঙ্কের প্রায় 82% হলো অতিরিক্ত পেমেন্ট, অর্থাৎ যাদের টাকা পাওয়ার কথা নয় অথবা যাদের কম পাওয়ার কথা তাদের অঢেল অর্থ দিয়েছে সরকার। রিপোর্টে দেখা গেছে মাত্র 5টি প্রধান খাতে এই বিশাল অপচয়ের 73% ঘটেছে। 1. মেডিকেয়ার $57 বিলিয়ন, 2. মেডিকেড $37 বিলিয়ন, 3. আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট $21 বিলিয়ন, 4. স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প $10 বিলিয়ন, 5. চার্টার্ড ভেন্যু অপারেটস গ্র্যান্ট $10 বিলিয়ন। গাও এর ভারপ্রাপ্ত প্রধান অরিস ডব্লিউ ব্রাউন বলেছেন এটি একটি জাতীয় সমস্যা যা দ্রুত সমাধান করা জরুরি। তিনি আরও সতর্ক করেছেন যে এই $186 বিলিয়ন হিসাবটিও পূর্ণাঙ্গ নয়, কারণ অনেক সংস্থা তাদের সঠিক হিসাব জমা দেয়নি। এমনকি দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ TANF প্রোগ্রামের বিশাল অঙ্কের ভুল পেমেন্টও এই তালিকার বাইরে রয়ে গেছে।
এমন এক সময়ে এই অপব্যয়ের খবর এলো যখন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $39 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান বাজেট ঘাটতি আর এই বিশাল অপচয় মার্কিন অর্থনীতির জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। তহবিল বিতরণে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর তদারকি এবং আধুনিক ডেটা ম্যানেজমেন্টের পরামর্শ দিয়েছে গাও। সরকারি এই বিশাল অপচয় রোধ করা না গেলে সাধারণ করদাতাদের ওপর ঋণের বোঝা আরও ভারী হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। হোয়াইট হাউস ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। 1 মাসের প্রস্তুতি, শটগান নিয়ে সিকিউরিটি চেকপয়েন্ট অতিক্রম এবং হামলার আগে তোলা তার সেলফি এখন মামলার প্রধান প্রমাণ। এই চরম রাজনৈতিক সহিংসতার পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো, বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। ওয়াশিংটনের বিলাসবহুল হিলটন হোটেল তখন তারায় তারায় খচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক বন্দুকধারীর তাণ্ডব পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। প্রসিকিউটররা এখন প্রকাশ করেছেন সেই হামলার ভয়ঙ্কর সব নথিপত্র। তদন্তে জানা গেছে 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন এই হামলার জন্য প্রায় 1 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন। ক্যালিফোর্নিয়া থেকে লম্বা ট্রেন ভ্রমণে তিনি যখন ডিসিতে পৌঁছান তখন তার কাছে ছিল শটগান, পিস্তল এবং একাধিক ধারালো ছুরি। হামলার ঠিক 15 মিনিট আগে নিজের রুমে আয়নার সামনে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সেলফি তোলেন অ্যালেন। এমনকি তার মৃত্যুর পর পরিবারের কাছে পৌঁছানোর জন্য একটি ইমেইলও শিডিউল করে রেখেছিলেন তিনি। প্রসিকিউটররা আদালতে জানিয়েছেন রাত 8:30টায় অ্যালেন তার লম্বা কালো কোটটি খুলে ফেলে শটগান উঁচিয়ে সিকিউরিটি চেক পয়েন্ট দিয়ে বলরুমের দিকে ছুটতে থাকেন। সেখানে উপস্থিত এক সিক্রেট সার্ভিস অফিসারের দাবি অ্যালেন তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। যদিও অফিসার পাল্টা 5 রাউন্ড গুলি ছুড়লেও অ্যালেন অক্ষত অবস্থায় গ্রেফতার হন। অ্যালেনের আইনজীবীরা অবশ্য প্রসিকিউটরদের এই দাবিকে কেবল অনুমান বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি অ্যালেন আসলেই গুলি চালিয়েছিলেন কিনা তার সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আদালতের বিচারক একে চরম রাজনৈতিক সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে অ্যালেনকে বিনা জামিনে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে এমন সরাসরি আক্রমণের চেষ্টা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক রিপোর্টে আরও কি বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা। ট্রাম্প বেঁচে যাওয়ায় হতাশা প্রকাশ করে পোস্ট দেওয়ায় ইতিমধ্যে 4 জনকে বরখাস্ত বা ছুটিতে পাঠানো হয়েছে। ওহাইওর শিক্ষক কোরিন বাম এক ভিডিওতে ট্রাম্পের মৃত্যু কামনা করায় তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে উইসকনসিনের শিক্ষক প্যাট্রিক মেয়ার আক্রমণকারীকে নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট দিয়ে প্রশাসনিক ছুটির মুখে পড়েছেন। পেনসিলভানিয়ার ফ্রেন্ডস সেন্ট্রাল স্কুলের কর্মকর্তা ফ্রান্সিসকো জেলনিক এবং উইসকনসিনের স্যান্ডি স্ট্র্যান্ডও একই ধরনের নেতিবাচক মন্তব্য করে তদন্তের সম্মুখীন হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে সহিংসতাকে সমর্থন করা তাদের মূল্যবোধের পরিপন্থী। বাক স্বাধীনতার দোহাই দিলেও ঘৃণা ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। 25 এপ্রিলের ওই হামলায় ট্রাম্প অক্ষত থাকলেও একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। হামলাকারী কোল থমাস অ্যালেন বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি। এই ঘটনা মার্কিন শিক্ষাঙ্গনে পেশাদারিত্ব এবং নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। মিশিগানের ইউএস সিনেট পদপ্রার্থী ম্যালোরি ম্যাকমোরো তার সোশ্যাল মিডিয়া থেকে 6000 বিতর্কিত পোস্ট ডিলিট করেছেন। এসব পোস্টে তিনি মিশিগানকে নিয়ে গালিগালাজ, ট্রাম্প সমর্থকদের নাৎসি জার্মানির সাথে তুলনা এবং গাড়ি শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। নিজের অতীত লুকাতে করা এই টুইট ডিলিট মিশন নিয়ে এখন মার্কিন রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে। রাজনীতিবিদদের কি অতীত তাদের পিছু ছাড়বে না? মিশিগানের ডেমোক্রেট সিনেট পদপ্রার্থী ম্যালোরি ম্যাকমোরো এখন ঠিক এই সংকটের মুখেই পড়েছেন। নিজের পুরনো হাজার হাজার টুইট ডিলিট করেও শেষ রক্ষা হলো না তার। ক্যালিফোর্নিয়া প্রেম আর নিজের রাজ্য মিশিগানকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিশিগান থেকে ইউএস সিনেট নির্বাচনে লড়ছেন ম্যালোরি ম্যাকমোরো।
সম্প্রতি CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে 6,000-এর বেশি পোস্ট মুছে ফেলেছেন, যার মধ্যে রয়েছে মিশিগানকে নিয়ে নেতিবাচক মন্তব্য। 2014 সালের এক টুইটে তিনি লিখেছিলেন, স্ক্রু ইউ মিশিগান। শুধু তাই নয়, 2017 সালে ট্রাম্পের জয়ের পর তিনি আক্ষেপ করে বলেছিলেন তার ক্যালিফোর্নিয়ার কথা খুব মনে পড়ছে। ম্যাকমোরোর ডিলিট করা পোস্টে ট্রাম্প সমর্থকদের স্বল্প শিক্ষিত হিসেবে ইঙ্গিত দেওয়া এবং মধ্য আমেরিকার মানুষকে নিয়ে বিদ্রূপ করার মতো বিষয়ও উঠে এসেছে। এমনকি মিশিগানের অর্থনীতির মূল চালিকা শক্তি গাড়ি নিয়ে তিনি লিখেছিলেন, গাড়ি এখন মৃত, মানুষ ভবিষ্যতে আর গাড়ি কিনবে না। তার এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তার মিশিগানে আসার সময়কাল নিয়ে দেওয়া তথ্যেও বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া গেছে। ম্যাকমোরোর প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, একজন প্রার্থীর জন্য পুরনো টুইট ডিলিট করা স্বাভাবিক বিষয়। তিনি গাড়ির ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তাই গাড়ি নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভোটের লড়াইয়ে এই পুরনো বিতর্ক তাকে কতটা ভোগাবে এখন সেটি দেখার বিষয়। নিউ ইয়র্কের কুইন্সে অ্যামাজন লোগোধারী এক উন্মাদ চালকের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। দাউরি বাটিস্তা নামের ওই ব্যক্তি ডেলিভারি ভ্যান নিয়ে 4 নারীকে বহনকারী গাড়িতে ধাক্কা দেন এবং ওয়ানওয়েতে উল্টো পথে চালিয়ে 3 প্রবীণসহ মোট 5 জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বর্তমানে তাকে জামিনহীন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শান্ত শহর কুইন্স হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তবেই এক ডেলিভারি ভ্যান চালক তার ভ্যান নিয়ে একের পর এক মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েন। অ্যামাজনের লোগো গায়ে দিয়ে এই চালক যেভাবে নিরীহ মানুষদের ওপর তাণ্ডব চালিয়েছেন তা দেখে স্তব্ধ পুরো নিউ ইয়র্ক। 32 বছর বয়সী দাউরি বাটিস্তা নামের ওই চালক তার সাদা রঙের র্যাম ভ্যান নিয়ে বের হন। প্রথমত তিনি 4 জন নারী থাকা একটি গাড়িতে সরাসরি ধাক্কা মারেন এবং পরে বিপজ্জনকভাবে তাদের ধাওয়া করেন। এতে 3 নারী গুরুতর আহত হন, কিন্তু এখানেই থেমে থাকেননি বাটিস্তা। এরপর তিনি ওয়ান ওয়ে রাস্তায় উল্টো দিকে গাড়ি চালিয়ে একে একে 3 জনকে ঘুষি মেরে রক্তাক্ত করেন, যাদের মধ্যে একজন 66 বছর বয়সী বৃদ্ধও ছিলেন। তাণ্ডবের শেষ পর্যায়ে তিনি একটি 2023 মডেলের নিসান গাড়িতে ধাক্কা দিয়ে সেটির 75 বছর বয়সী চালককে মারধর শুরু করেন এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে এবার আর রক্ষা হয়নি। বৃদ্ধের ছেলে সাহস করে এগিয়ে এসে বাটিস্তাকে জাপটে ধরেন এবং পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রাখেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টস জানিয়েছেন, বাটিস্তার এই উন্মাদনা একটি শান্ত এলাকাকে অপরাধ স্থলে পরিণত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি এবং শারীরিক লাঞ্ছনার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে কোনো জামিন ছাড়াই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অ্যামাজনের পোশাক পরে এমন নৃশংস হামলার ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কেন বা কী কারণে এই চালক হঠাৎ এমন মারমুখী হয়ে উঠলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আমেরিকার হাউজিং মার্কেটে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের ঘোষণা এলো। যারা ক্রেডিট স্কোর না থাকায় বাড়ি কিনতে পারছিলেন না, তাদের জন্য খুলে গেছে ভাগ্যের দুয়ার। হুড এবং FHFA এখন থেকে ভ্যান্টেজ স্কোর 4.0 গ্রহণ করবে। অর্থাৎ এখন থেকে আপনার বাড়ি ভাড়া এবং ইউটিলিটি বিলের পেমেন্ট হিস্ট্রি সরাসরি আপনার ক্রেডিট স্কোরে যোগ হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি সেই ইনভিজিবল আমেরিকানদের জন্য আশীর্বাদ যাদের কোনো ক্রেডিট কার্ড ছিল না। তবে সাবধান, ক্রেডিট বিশেষজ্ঞ মিকা স্মিথ সতর্ক করেছেন যে এই নতুন নিয়মে একটি ছোট ভুল আপনার বড় বিপদ ডেকে আনতে পারে। আগে ভাড়া দেরিতে দিলে তা ক্রেডিট রিপোর্টে আসতো না, কিন্তু এখন একটি লেট পেমেন্ট আপনার স্কোরকে ধসিয়ে দিতে পারে। এছাড়া বড় অঙ্কের স্টুডেন্ট লোন বা অটো লোন আপনার বাড়ি কেনার পথে এখনও বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই লোন পাওয়ার আনন্দে ঋণের জালে জড়িয়ে না পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই ঐতিহাসিক পরিবর্তন কি আপনার বাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে, নাকি এটি সাধারণ মানুষকে নতুন ঋণের ফাঁদে ফেলবে? নিউ অর্লিন্স জেলের টয়লেটের পেছনে গর্ত করে 10 জন কয়েদির দুঃসাহসিক পালানোর ঘটনায় শেরিফ সুসান হাডসনকে অভিযুক্ত করা হয়েছে। গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অব্যবস্থাপনা, নথিপত্র জাল এবং বিচারে বাধা দেওয়ার 30টি অভিযোগ এনেছে। পালিয়ে যাওয়ার সময় কয়েদিরা দেয়ালে টু ইজি লল লিখে পুলিশকে উপহাস করেন। বিস্তারিত জানুন প্রতিবেদনে।
নিউ অরলিন্স জেলের দেয়াল লিখে কয়েদিরা বিদ্রূপ করে বলেছিল পালানোটা খুব সহজ ছিল। সেই দুঃসাহসিক জেল পালানোর ঘটনায় এবার ফেঁসে গেলেন খোদ শেরিফ। লুইজিয়ানার অরলিন্স প্যারিশ শেরিফ সুসান হাডসনের বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগে গুরুতর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি শুরু হয় যখন 10 জন কয়েদি জেলের টয়লেটের পেছনের একটি গর্ত ব্যবহার করে এবং কাঁটাতারের বেড়ার টপকে পালিয়ে যায়। অদ্ভুত বিষয় হলো কয়েদিরা নিখোঁজ হওয়ার 7 ঘন্টা পর জেল কর্তৃপক্ষ বিষয়টি টের পায়। পালানোর আগে কয়েদিরা দেয়ালে বিদ্রুপাত্মক গ্রাফিতি এঁকে রেখে যায়। লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এক বিবৃতিতে জানান, শেরিফ হাডসন ব্যক্তিগতভাবে দরজা খুলে না দিলেও তার চরম অব্যবস্থাপনা এই জঘন্য পালানোর ঘটনাকে সম্ভব করেছে। গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অপশাসন, সরকারি নথিপত্র জাল করা এবং বিচারে বাধা দেওয়ার 30টি অভিযোগ এনেছে। এমনকি শেরিফ অফিসের প্রধান আর্থিক কর্মকর্তা বিয়াঙ্কা ব্রাউনের বিরুদ্ধেও 20টি অভিযোগ আনা হয়েছে। শেরিফ হাডসন শুরুতে এই ঘটনার জন্য তার রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করলেও কোনো প্রমাণ দিতে পারেননি। তদন্তকারীরা বলছেন জেলের জীর্ণ পরিকাঠামো এবং পর্যাপ্ত জনবলের অভাবের জন্য তিনি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। হাডসন আগামী সোমবার পদত্যাগ করতে চলেছেন, তবে পদ ছাড়ার আগেই আদালতের নির্দেশে তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং রাজ্যের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলের অব্যবস্থাপনার কারণে একজন উচ্চ পদস্থ কর্মকর্তার এমন পতন এখন পুরো আমেরিকায় আলোচনার বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। আগামী 2রা মে তার এই একদিনের সরকারি সফরকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফরকে ঘিরে ইতোমধ্যে নগরী জুড়ে সাত রব। দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাজার জিয়ারত করবেন। এরপর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন এবং বাসিয়া খাল পুনঃখনন কাজের সূচনা করবেন। বিকেলে নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধন করার কথা রয়েছে তার। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র তিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা দলের চেয়ারম্যানও না, তিনি সিলেটের পরম আত্মীয় এবং আপনারা জানেন সিলেটিরা আতিথ্যপরায়ণ হিসাবে বেশ পরিচিতি আছে পুরো দেশে। তো সুতরাং একজন আমাদের পরম আত্মীয় সিলেটে আসবেন, সেই আগমনকে স্মরণীয় করে রাখতে আমরা দিনরাত কাজ করছি। এখানে সিলেটে অনেকগুলো সরকারি প্রোগ্রামে তিনি যোগ দিবেন এবং দিন শেষে আমাদের দলের নেতাকর্মীদের সাথে তিনি একটি সভায় মিলিত হবেন এবং প্রধানমন্ত্রী সাহেব বক্তব্য রাখবেন। আমাদের প্রস্তুতি মোটামুটি প্রায় সম্পন্ন। আমরা আমাদের প্রধানমন্ত্রী আসবেন, 2 তীর সংরক্ষণের সেই কাজ হবে এবং সত্যিকার অর্থে আমরা নগরীর সৌন্দর্য একদিকে, পাশাপাশি এই নির্মাণের মধ্য দিয়ে নগরীকে সুরক্ষা দিতে পারবো। ভবিষ্যতে আমরা এখানে নদীর ড্রেজিং হবে এবং খালগুলো যখন হবে একটা সিলেটের অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু জাতীয়তাবাদী দলই না, আপনি নিশ্চয়ই মনে আছে যে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটি স্পর্শ করেন, দ্যাট ইজ ঢাকায় যেদিন আসেন, সেই দিন সিলেট থেকে শুধু দলীয় নেতাকর্মীরাই ঢাকার উদ্দেশ্যে রওনা হননি। সেখানে অনেক খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা ঐক্যবদ্ধ হয়ে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ঢাকায় গিয়েছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এইবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের আয়োজন শুধু বিএনপি করছি না, আমাদের এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সিলেটের প্রতিটি শ্রেণী পেশার মানুষ। প্রবাসী অধ্যুষিত সিলেটে বাণিজ্য সম্প্রসারণে প্রধানমন্ত্রীর বিশেষ নজর থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিলেটের জামাই, এই জন্য আমরা বেশি পুলকিত আনন্দিত। তিনি
প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম হযরত শাহজালাল সফরান 360 আউলিয়ার ক্ষুদ্র পবিত্র সিলেট ভূমিতে আসতেন। আমরা সিলেটবাসী প্রত্যাশা করছি যে আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেটের জামাই হিসাবে আমাদের সিলেটের যে অনেক দিনের বৈষম্যের শিকার, আমরা এই বৈষম্য থেকে আমরা মুক্ত হব এবং সিলেটের একটা যুগান্তকারী উন্নয়নের দিকে ধাবিত হবে। আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের কাছে শনিবারে যখন আমাদের কাছে আসবেন, আমাদের প্রত্যাশা থাকবো আমাদের সেই সময় যা আমরা বঞ্চিত ছিলাম, আমাদের সেই বঞ্চিত উনি আমাদের দেখবেন, আমাদের সেটা মূল্যায়ন করবেন। ঈশ্বর সর্বশক্তিমান। অভিভাবকের কাছে অনেক কিছু আশার থাকে, অভিভাবকের কাছে চাওয়ার শেষ থাকে না। আমাদের প্রত্যাশা, আমাদের অভিভাবক আসছে, আমাদের আনন্দেরও শেষ নাই। তবে আমরা যে বন্যামুক্তভাবে থাকতে পারি, আমাদের এলাকায় খুব বন্যা হয়, খালি আমাদের এলাকায় না, সিলেট টাউনে অনেক জায়গায় আমরা বন্যায় কবলিত। আমরা এখন বর্তমানে যে দ্রুত কাজ চলছে, এভাবে যদি কাজগুলো সম্পূর্ণভাবে হয়, আমার এটাই প্রত্যাশা থাকবে আমার প্রধানমন্ত্রীর কাছে। এদিকে সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দপ্তরে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। এখন দেখার বিষয় এই সফর কতটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।